জুলাই আন্দোলনের সময় যে দেশবাসীর মধ্যে যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, নতুন ধরনের একটা দেশ হবে, সেখানে সুশাসন থাকবে, জবাবদিহিতামূলক সরকার থাকবে, তার মাধ্যমে একটা বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে, যেখানে আইনের শাসন থাকবে, এগুলোর ইউনুস সাহেবের উপরে অনেক আশা ভরসা করে দেশের মানুষ তখন তাকে যখন ক্ষমতায় বসানো হয়েছে সর্বাত্মক সহযোগিতা করেছে। আমার মনে হয় দীর্ঘদিন তাকে বেশিরভাগ মানুষই আশা ছিল যে উনি একটা ভালো কিছু করতে পারবেন, কিন্তু যেটা মানুষের স্বাভাবিক প্রত্যাশা, একেবারেই ন্যূনতম প্রত্যাশা হলো, যেটাকে আমরা স্বাভাবিকভাবে কথায় বলি জান মাল এবং ইজ্জতের নিরাপত্তা, এটাতে উনি ব্যাপকভাবে ব্যর্থ হয়েছেন। আর সেকেন্ড যেটা আমরা জীবন জীবিকার একটা নিশ্চয়তা, যে আয় ইনকাম থাকবে, আমরা খেয়ে পরে বেঁচে থাকবো, এখানে উনি ব্যাপকভাবে ব্যর্থ হয়েছেন বলে আমাদের ধারণা। এবং এটার ব্যর্থ হওয়ার পিছনে আরেকটা যেখানে বড় কারণ, যেটার জন্য পরবর্তীকালে এখনও আমরা সারা দেশ, আমার মনে হয় সারা দেশ নানানভাবে এই ভোগ করছে একটা কঠিন সময়, সেটা হলো উনি দেশকে খুব একেবারে মাঝামাঝি দেশকে ভেঙে ফেলেছেন, দেশের সমস্ত জনসমষ্টিকে দুই ভাগে বিভক্ত করেছেন। এবং সেই বিভক্ত করতে গিয়ে উনি এক ভাগকে আবার আরেক ভাগের শত্রু হিসেবে এই বিভক্তিটা আসলে কীরকম বিভক্তি? খুব উনি যেটা করতে চেয়েছেন, যেটা দেখা গেল যে উনি হঠাৎ করে আওয়ামী লীগ সরকার এবং তার সঙ্গে কিছু লোককে দোষর হিসাবে চিহ্নিত করে তাদেরকে উনি শত্রু হিসাবে, দেশের শত্রু বা এই ধরনের গণশত্রু হিসাবে চিহ্নিত করে ফেললেন। এবং যারা যে কোনোভাবেই হোক ওর বাইরে ছিলেন, যারা সরাসরিভাবে ছিলেন না, তাদেরকে দেশপ্রেমিক বলে ওনার গণ্য করলেন। এখন এতে করতে গিয়ে যেটা হলো যে ওনার সঙ্গে পরবর্তীকালে দেখা গেল যে এই পুরো জিনিসটার মধ্যে একটা সাম্প্রদায়িক শক্তিসমূহের একটা কার্যকলাপ এর মধ্যে পিছনে লক্ষ্য করা গেল। এই ডিভিশনটা করা হলো, দেখা গেল যে শেখ হাসিনার সঙ্গে সবচেয়ে বেশি যারা সাফার করেছিল বা তার সবচেয়ে বিরোধিতা করেছিল, তারা বেশিরভাগই সাম্প্রদায়িক শক্তি, এবং অনেকেই সেই পাকিস্তান আমলের সেই নীতি বা যেটা পাকিস্তান আমলের সেই চিন্তাধারাটা ধারণ করছেন। এবং তার বাইরেও যারা উগ্রপন্থী ছিলেন, যারা শেখ হাসিনার সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদেরকে অনেক সময় হত্যা করা হয়েছে, তাদেরকে ধরে আটক করা হয়েছে, তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, এইগুলো লোককে দেশপ্রেমিক হিসাবে চিহ্নিত করা হলো, যেহেতু তারা আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরোধিতা করেছে। করতে গিয়ে পরবর্তীকালে বোঝা গেল যে যারা একটু সাম্প্রদায়িক শক্তি এবং তারা মিলে বাকি যারা ছিলেন, যারা লিবারালস, তাদের এই ভাগাভাগিতে এই পর্যায়ে একটা চলে আসলো যে ডানপন্থী, চরম ডানপন্থীরা একসঙ্গে হলো, আর লিবারালস যারা একটু স্বাভাবিক রাজনীতি করতে চান, সহনশীল রাজনীতি, তারা এক কোণঠাসা হয়ে গেলেন এবং তারা দেশদ্রোহী হিসাবে এবং তারা জনগণের শত্রু হিসাবে চিহ্নিত হয়ে রাস্তাপথে বিভিন্নভাবে তারা হেনস্থা হওয়া, মৃত্যু হওয়া, তাদেরকে মব তৈরি করে মেরে ফেলা, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া, তাদের স্বাভাবিক জীবনযাত্রায় একটা বিঘ্ন সৃষ্টি করা হলো। এবং উনি নিজেই পরে ডিক্লেয়ার করলেন, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা আমরা সবাই জানতাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। আমি নিজে কয়েকবার ডিক্লেয়ার করেছি এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, এখানে কারো কিছু বলার নেই। আমরা বারংবার বলেছি যে আওয়ামী লীগ সরকার যেটা বলছে, এটা হলো একটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র, সাম্প্রদায়িক শক্তি এটা করতে চাচ্ছে এবং এখানে তারা একটা ষড়যন্ত্রমূলকভাবে তৈরি করে এটা করছে, এটাকে কিন্তু আমরা কেউ গ্রহণ করিনি। আমরা বলছি না, জনগণ এবং তারা এসেছে যে নিরীহ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার হতে হচ্ছে, কাজে এটার বিরুদ্ধে সবাই দাঁড়িয়েছিল যে এটার থেকে আমরা অবসান চাই। কারণে আমরা শেখ হাসিনার যদি চলে যায়, নতুন একটা নির্বাচনের মাধ্যমে একটা সমাজ আসবে যেখানে আমরা চাচ্ছিলাম যে জবাবদিহিতামূলক এবং পরবর্তী নির্বাচনগুলো সঠিকভাবে হবে, এটাই জনগণের প্রত্যাশা। উনি বললেন না, এটা একটা মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে এবং এখানে এই যারা সমন্বয়ক এনারা জড়িত, তাদের মধ্যে কেউ মাস্টার মাইন্ড আছে এবং এদের পিছনে আরও শক্তি ছিল এবং এটা স্বাভাবিকভাবে হয়নি। এবং এটা করতে গিয়ে উনি এখানে আবার জামাতও এসে গেল, তারাও বললো যে আমরা সরাসরি এখানে ইনভলভ ছিলাম, আমরা এদেরকে ট্রেনিং দিয়েছি, আমরা এদেরকে সব রকম যা সাহায্য সহযোগিতা করেছি। কাজেই পরে এটা একটা দাঁড়িয়ে গেল যে যারা 71 সালে যারা পরাজিত হয়েছিলেন সেই শক্তি এবং তার সঙ্গে যারা উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি মিলে একটা দেশকে তাদের কবজায় নেওয়ার চেষ্টা করলো। এবং এই কথাগুলি মেটিকুলাসলি ডিজাইন ইত্যাদি করার অর্থই হলো, আমরা পরে বুঝলাম যে পুরা যে আন্দোলনের যে একটা কৃতিত্ব অর্জন, সেটা জনগণ থেকে ছিনতাই হয়ে গেল।
মানে আপনিও কি মনে করেন কিনা যে আসলে দিন শেষে এটা কি আসলে মেটিকুলাস ডিজাইনেরই অংশ ছিল? না, এখন তো এটা পরিষ্কার, যারা মেটিকুলাসলি ডিজাইন করেছেন তারা নিজেরাই বলছেন যে আমরা মেটিকুলাস ডিজাইন করেছি আমরা, এবং যেটা শেখ হাসিনা বলতেন আমরা ওনার কথাটাকে বিশ্বাস করতাম না বা ওনাকে বিভিন্নভাবে এটা প্রতিবাদ করেছিলাম ওরা, সেটা হলো ওরা বলেছে যে আমরা হত্যা করেছি, আমরা হত্যাকাণ্ড করেছি, আমরা বিভিন্ন ধরনের নাশকতার কাজ করেছি, আমরা না করলে এটা হতো না। সেই জন্য এবং ওদের টপ দুজন লিডার বললেন যে এমনকি আমরা প্রশিক্ষিত অবস্থা অস্ত্রসহ যে এই আন্দোলন সফল না হলে সশস্ত্র আক্রমণ করে আমরা এই সংগ্রাম করতাম, এবং ওনারা বললেন যে আমাদের কাছে অস্ত্র ছিল, আমাদের কাছে সব রকম সুযোগ সুবিধা ছিল এবং আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েছিলাম। কাজেই ওনারা বলতে চাইলেন যে জনগণ কী করেছে এটা কোনো ম্যাটার নয়, ওনারা জনগণ শুধু আমাদেরকে একটা সামনে একটা দিয়েছেন, আমাদের সহায়ক শক্তি হিসেবে, সহায়ক শক্তিও বলবো না, এটা হিউম্যান শিল্ড আর কি, মানে ওনাদের সামনে রেখে আমরা পিছন থেকে এই কাজটা করেছি। এবং এখানে জামাত পরিষ্কারভাবে বললো এবং জামাত এবং এদের মধ্যে একটা সখ্যতাও দেখা গেলো, এবং এনাদের অনেককে আমি দেখলাম যে তাদের যে পাস্ট হিস্ট্রি, তাদের লেখাপড়া এগুলো বেশিরভাগ মাদ্রাস থেকে, এবং অনেকেই ইসলামিক ওই ধরনের চিন্তাধারার মানুষ, অনেকেই ওই সাম্প্রদায়িক সম্পর্কে পছন্দ করেন। এনারা বললেন যে আমাদের কারণেই আন্দোলন হয়েছে এবং আমরা সর্বাত্মকভাবে এখানে নাশকতা করেছি, মানুষকে মেরেছি, পুলিশকে মেরেছি। বাংলাদেশকে উগ্রবাদের রাজনীতির দিকে ঠেলে দেওয়ার একটি মানে অংশ কিনা এটা এরকম, ওইটাই আমি বলতে চাইলাম যে উনি করলেন এই জিনিসটাই, এসে আমাদেরকে জনগণের মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ততা এসেছিল যে আমরা একটা সরকার পরিবর্তন করে একটা ভালো সরকার দেবো, ইলেকশনগুলো ভালো হচ্ছে না, একটা ভালো ইলেকশন দেবো, তার মাধ্যমে একটা জবাবদিহিতামূলক সরকার হবে, যার মাধ্যমে আমরা সুশাসন পাবো, যার মাধ্যমে বৈষম্যহীন সমাজ হবে, আইনের শাসন হবে, ন্যায় বিচার ভিত্তিক সমাজ হবে। কিন্তু সব কিছু সরিয়ে দিয়ে ওনার সেই যারা ছিলেন তারা হঠাৎ করে বললেন যে আমরা পুরো সংবিধান চেঞ্জ করে ফেলবো, ৭১ যেটা করা হয়েছে এটা ভুল ছিল, এটা একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র ছিল, এবং কাজেই ওগুলো জিনিস, এবং এই কারণে ওনারা এটা নিয়ে এমনভাবে জিনিসটাকে ধরলেন যে এখন আমাদের দেশের ভিতরে ওই দুপক্ষ হয়ে গেল, এক পক্ষ একেবারে সরাসরি সরকারি মদতে বিভিন্ন প্রক্রিয়ায় আরেক পক্ষকে বিভিন্নভাবে নির্মূল করার চেষ্টা করো। নির্মূল মানে কি, শুধু রাজনৈতিকভাবে তো নির্মূল বটেই, তাদেরকে কোনো রাজনীতিকে দাঁড়াতেই দেবে না, তারপর ফিজিক্যালি নির্মূল করবে। ওই ধরনের ব্যবস্থা শুরু করলো, যেখানে তাকে পাচ্ছে ধরে নিয়ে মেরে ফেলতেছে, কোনো আইন কানুন নাই, পুলিশ টুলিশ সকলে দাঁড়িয়ে থাকছে, তার সামনে মব করে মেরে ফেলাচ্ছে, মানে এবং কতগুলো লোককে নিয়ে বিচার ছাড়াই জেলে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে জেলখানা থেকে মৃতদেহ বেরিয়ে আসছে, আবার দেখা গেলো প্রচুর পুলিশ মারা গেছে, এবং পুলিশদেরকে আবার ছাত্র হত্যার জন্য তাদেরকে বিচার। এই যে মবের রাজনীতি আমরা দেখেছি গত 18 মাস, এই ধরনের নানান রকমের নাশকতা হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, মব হয়েছে, সেটার কি পরিবর্তন কিছু দেখছেন কিনা গত 2 মাসে? না, ওটা আমি শেষ করে বলি যে এইটা মব তৈরি করে মানে জনগণের উপরে একটা চাপ সৃষ্টি করা যায় এবং তার মাধ্যমে একটা শত্রুকে নির্মূল করা যায়, শত্রুকে দুর্বল করা যায়, এবং বিভিন্ন নিরীহ মানুষকে শত্রু হিসেবে চিহ্নিত করে তার থেকে চাঁদাবাজি করা যায়। এই জিনিসটি তখন মানুষ একটা শিখে গেল যে অনেকে এটা তো করলে কোনো অসুবিধা নেই, এবং পুলিশকে এমনভাবে কোণঠাসা করা হলো, পুলিশ যখন কোনোখানে এইসব বন্ধ করার জন্য যারা পুলিশ যখন যাচ্ছে তখন দেখা গেলো পুলিশ সদস্যদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। পুলিশ যদি তাদের অ্যারেস্ট করে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, পুলিশকে তার চাকরির থেকে চ্যুত করা হচ্ছে, এবং পুলিশরা যেখানে দরকার, যেখানে তারা বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করতে গিয়ে তারা দেখা গেলো তাদের অনেক লোকের নানানভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এবং এর আগে আন্দোলনের সময় প্রচুর পুলিশ আমরা শুনেছি যে মারা গেছেন, যদিও সরকারি হিসেবে কম, পুলিশদের কাছে বিভিন্ন লেভেল থেকে শোনা যায় মারা গেছেন, এবং তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের কোনো হত্যার বিচার নেই। এবং পুলিশ সদস্যের প্রচুর মানুষকে এখন ওই বিচার করে তাদেরকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফলে পুলিশের মধ্যে একটা মানে তাদের যে কাজ করার উৎসাহ, যে আমরা জনগণকে প্রোটেকশন করে দেওয়ার জন্য বল প্রয়োগ করবো, আমরা যা দরকার হয় করবো, যেটা আগে সবসময় হতো, সেটা পুলিশ এরকম করছে না। ফলে যেটা হয়েছে এই কন্টিনিউটিটা এখনও চলছে, মব তৈরি করে মবের মাধ্যমে একটা নিজস্ব মতামত চাপিয়ে দেওয়া, মানে শত্রুকে নিধন করা, যে কোনো শত্রুতা, সেটা সবসময় যে একেবারে আদর্শগত শত্রুতা তাও নয়, ব্যক্তিগত শত্রুতা, সম্পত্তির শত্রুতা, সবে এটা সুযোগ নিচ্ছে। আর পুলিশ এটা থামাতে ব্যর্থ হচ্ছে, এবং নতুন সরকার এটা আসার পরে সকলে আশাবাদী হয়েছিল, কিন্তু রিসেন্টলি কয়েকটা ঘটনা ঘটার পরে বোঝা গেল যে সরকার এই ব্যাপারে হয় তারা করতে পারছেন না অথবা করছেন না। মানে ওই কালচারটা, মব কালচার এখনও চলছে, এখনও বিভিন্নভাবে মানে যারা প্রতিপক্ষ যেমন আওয়ামী লীগ বা সহযোগী তাদেরকে বা যারা যে কোনোভাবে তাদের চোখে শত্রু হিসেবে তাদেরকে তারা জেল দিচ্ছেন, তাদের জামিন দিচ্ছেন না, নানানভাবে আটক করছেন। আমাদের দলের এখন পর্যন্ত 3 জন জেলে ছিলেন, ইলেকশন করছেন, জেল থেকে তার মধ্যে মাত্র 1 জন বেরিয়েছেন, তাও তাকে খুব ভয়ে থাকতে হচ্ছে কখন আবার উঠিয়ে নেয় কিনা। সমস্ত মামলা মিথ্যা মামলা, এবং সেখানে জামিন হওয়ার পরে আবার অ্যারেস্ট করা হচ্ছে। একজনকে
দুজন এখনও ছাড়া পায়নি, আর একজন আবার ইলেকশন করেছেন, ইলেকশনের মাঝখানে সে বলছে আমি ইলেকশন করতে পারছি না, আমার উপর যে প্রেশার হয়তো আমাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে, আমার নেতাকর্মীরা পালিয়ে যাচ্ছে। তারপরে আবার তাকে ইলেকশনের পরে আবার তাকে ধরা হয়েছে। কাজেই ওই কালচার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসিনি। এটাতে আমরা হতাশ হয়েছি, যেমন দেশবাসীও হতাশ হয়েছে নানান কারণে। আমি যে কোনো জায়গায় যাচ্ছি এটা নিয়ে কিন্তু মানুষের কথা বলছে যে ইউনূস সাহেব যা করেছে করে গেছেন, ওনার পর আমরা মনে করছিলাম একটা ইলেকশন হলো, একটা সরকার আসলো, এখন আমরা এই সরকারের থেকে পরিবর্তন আশা করছিলাম, কিন্তু পরিবর্তন আমরা দেখছি না। এখনও আওয়ামী লীগের লোকদের ধরা হচ্ছে, আর জাতীয় পার্টির লোককে ধরা হচ্ছে যারা, এবং মব সৃষ্টি করে বিভিন্ন মাজার টাজার ভাঙা হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যারা মব সৃষ্টি করছে তাদের বিষয়ে পুলিশ জানার পরেও কিছু করছেন না, এবং পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছেন। কিন্তু যারা নিরীহ লোকের রাস্তা থেকে ধরে হঠাৎ করে একটা মামলা দিয়ে আর তারপরে জামিন দেওয়া হচ্ছে না, তাদেরকে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, আমাকে অনেকে যারা এই বিচার সঙ্গে সংযুক্ত এই ডিপার্টমেন্টগুলোতে আছেন, অনেক বড় বড় যারা, এমনকি হাইকোর্ট টাইকোর্টের যারা লয়ার্স বা যারা এমনকি জাস্টিস, তারাও বিভিন্নভাবে অনেকের সঙ্গে কথা বলেন, আবার আমরাও তো অনেকের সঙ্গে মত বিনিময় করি, অনেকে আমাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধব, তারাও খুব হতাশ। বলছেন বিচার বিভাগের উপরেও যে একটা কি বলবো স্বাধীনতা, এটা নিয়ে কিন্তু তারা নিজেরাও সন্দিহান যে আসলে যে স্বাধীনতাটা শেখ হাসিনার সময় আমরা বলেছিলাম, পরবর্তীকালে সেই রাজনৈতিক হস্তক্ষেপের জায়গাগুলো রয়ে গেছে। এটাই বেশিরভাগ মানুষের ধারণা এবং তাদের বিশ্বাস যে এখনও যে কোনো লোককে ধরে নেওয়া হচ্ছে এবং তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এখনও রিট করতে গেলে মানুষে তার মানে বড় বড় অনেক জায়গা থেকে শুনেছি যে জাস্টিস ওনারা বলছেন যে রিট করে কোনো লাভ হবে না, এরা সরকার যা বলবে তাই হয়তো করবে, এরকম কথা শোনা যাচ্ছে। এগুলো তো আমরা সত্য মিথ্যা আমরা জানি না, তবে এই ধরনের মানুষের ধারণা সৃষ্টি হয়েছে যে বিচার বিভাগেও আমাদের সেই স্বাধীনতাটা আমরা পাচ্ছি না।